আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন এবং আরেক আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন জানান, বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দনের ৭ দিন এবং রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে এবং পরদিন চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনায় আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। হামলার ঘটনায় এ পর্যন্ত ৬টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪১ জনকে। তাদের জন্য চন্দন দাস ৭ দিন এবং রিপন দাস ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। আমরা ধরে নিয়েছি যে আমরা আরও ওই রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরও গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নেব। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ ১৯ বছর পর সকালে টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, ৯০-এর মতো আরেকটি গণ অভ্যুত্থান পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার। ঠিক একই অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পান স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু চলত এই বাড়ি ঘিরেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ির নামেই চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ৫ ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত ১৬ বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন, বাণিজ্য, চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে।
এখানে সারা রাত্রি তো মানে মোটর সাইকেলের জোয়ার থাকতো, ওনারা যদি আসলি পরে রাত 12টা একটা দিন মানে দিন কি রাত্রি মানে এগুলো মনে হচ্ছে। খুলনার কোনো রকমের ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি, কেন্দ্রবিন্দু ছিল শেখবাড়ি। সরকারি যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে ব্যবহার করি অল্প সময়ের মধ্যে অঢেল সম্পত্তি বা এই ব্যবসাটাকে একেবারে পুরো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। শেখ বাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। কার্গো তো ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে, এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ শুনছি সিমেন্ট ফ্যাক্টরি সংসদে চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3টি টাকা দিতে হবে। শেখ বাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখ বাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক। যে কোনো কাজ শেখ বাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ীরা পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না, এইটা হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক তাদের পরিবারের দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরে বাংলা রোডের বাড়িতে, যাদের কাছে খুলনার মানুষ, খুলনা বিভাগের মানুষ জিম্মি ছিল। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে পঞ্চগড় সদরের হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ভোরে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করে। এতে আনোয়ারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে যায়। এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে বিপদগামী করার চেষ্টা করছে ভারত। দুপুরে দিনাজপুরের হিলিতে স্থানীয় একটি কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ব্যবসায়ীদের সাথে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায় তারা বোকার স্বর্গে বাস করে। সুধী সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলার চট্টে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, চট্টে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের মোট 120টি ঘর ছিল। বিগত সরকারের সময় পুনর্নির্মাণের জন্য সবগুলো ঘর ভেঙে সেখানে 90টি ঘর নির্মাণ করা হয়। এতে করে 30টি পরিবার ঘর বঞ্চিত হয়। পুলিশ বলছে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী আশ্রয়ন প্রকল্পে গিয়ে সচ্ছল ও স্বৈরাচার হাসিনা সরকারের সমর্থকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করে। এ নিয়ে বঞ্চিতদের মাঝে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে দুপুর 12টার দিকে বঞ্চিতরা আহমেদপুর ব্রিজ এলাকায় নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে দিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাংলাদেশি, তাই এখানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।